নমস্কার বন্ধুরা, আমি প্রকাশ মুখার্জি। ওয়েলকাম টু বং ফিউশন উইথ প্রকাশ। আজকে আমরা এখানে যে ঘটনাটা নিয়ে আলোচনা করব সেই ঘটনাটা কম বেশি সবাই জানে। হ্যাঁ, সম্প্রতি কাশ্মীরে ঘটে যাওয়া সেই নারকীয় হত্যা লীলা, যেখানে টেরোরিস্টরা গুলি করার আগে পর্যটকদের বলছে যাও গিয়ে মোদিকে বলো। মানে এটা একটা ক্লিয়ার মেসেজ গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার কাছে যে যদি কিছু করার থাকে তো করে নাও, আমরা এটা করলাম। কিন্তু কেন, কোন ঘটনার পরিপ্রেক্ষিতে বা কি এমন ঘটনা ঘটলো যার জন্য টেরোরিস্ট যারা কিনা এই ধরনের পদক্ষেপ করলো? ভারতের ইতিহাসে আজ পর্যন্ত কখনো দেখা যায়নি যে নিরীহ পর্যটকদের উপরে গুলি চালিয়ে কেউ তার আধিপত্য প্রমাণ করতে চাইছে। তাহলে এটা কি টেরোরিস্টদের শেষের শুরু? জম্মু কাশ্মীরে যবে বিভক্ত হয়ে ইউনিয়ন টেরিটরিতে পরিণত হয়েছে তবে থেকেই আস্তে আস্তে কি তারা কোণঠাসা, নাকি পাকিস্তানের মদতপুষ্ট জঙ্গি সংগঠন যেগুলো চলছিল আজকে সেই পাকিস্তানি টালমাটাল অবস্থায় চলছে, তাই পুনঃপ্রতিষ্ঠা করার উপলক্ষে বা পুনঃপ্রতিষ্ঠা করার লক্ষ্যেই কি তাদের এই আঘাত? দেখবো আজকে আমরা এই ভিডিওতে। পুরো ভিডিওটা দেখো, আশা করি তোমাদের যাবতীয় প্রশ্নের উত্তর তোমরা পাবে এই ভিডিওর মাধ্যমে। আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা সাবস্ক্রাইব, একটা লাইক করতে ভুলো না। চ্যানেলটা তোমাদেরই জন্য, তোমাদেরকেই নতুন নতুন খবর নতুনভাবে উপস্থাপন করার জন্যই চ্যানেলটা। তাই ভালো লাগলে অতি অবশ্যই একটা সাবস্ক্রাইব, একটা লাইক করে দিও। চলো তাহলে ভিডিওয়ে ফেরা যাক। তো প্রশ্ন হচ্ছে, কারা করলো এই নৃশংস হত্যা? তো আমরা যদি ইন ডিটেলস একটুখানি আলোচনা করি, যদি আজকের ভিডিওটাই আমরা ডিটেলস আলোচনাই করব, তাহলে দেখব সপ্তাহ পাঁচেক আগে অর্থাৎ গত 16ই মার্চ পাকিস্তানের মাটিতে লস্কর-ই তৈয়বার অন্যতম শীর্ষ কমান্ডার আবু কতলকে অতর্কিত হামলা চালিয়ে খুন করে অজ্ঞাত পরিচয় ব্যক্তিরা। তারপর থেকে লাগাতার এই ধরনের হামলায় একের পর এক লস্কর নেতার মৃত্যু হয়েছে। ক্রমশ কোণঠাসা হতে হতে লস্কর যখন প্রায় অপ্রাসঙ্গিক হওয়ার মুখে, তখনই কাশ্মীরে এই হাড় হিম করা হামলা চালালো দ্য রেজিস্ট্যান্ট ফ্রন্ট, বা যাকে টিআরএফ নামে পরিচিত, ভারতীয় গোয়েন্দা এজেন্সিগুলির খাতায় যারা লস্করের ছায়া সংগঠন। তাহলে যেটা বলছিলাম, অস্তিত্ব টিকিয়ে রাখার জন্যই কি এই হামলা? লস্কর-ই তৈয়বার একের পর এক বড় বড় নেতা যখন মারা যাচ্ছে অতর্কিত হামলায়, লস্কর যখন আস্তে আস্তে মুছে যেতে বসেছে, তো সেই জায়গায় দাঁড়িয়ে পুনরায় নিজেদেরকে পুনঃপ্রতিষ্ঠা করাই কি জঙ্গিদের উদ্দেশ্য ছিল? তার জন্যই কি তারা এই পথ বেছে নিল? টিআরএফ তৈরি করা এবং পুষ্ট করার অন্যতম মূল দায়িত্ব ছিল কাতলের উপরেই। 2019-এর আগস্টে সংবিধানের 370 অনুচ্ছেদ বাতিলের পরে কাশ্মীরের নানা প্রান্তে ক্ষোভের আগুন জ্বালাতে টিআরএফ তৈরি করেছিল লস্কর। তাহলে 2019 সালে যবে থেকে কাশ্মীরে 370 অনুচ্ছেদ অবলুপ্ত হয়েছে, তবে থেকেই বলতে পারো সংগঠনটা তৈরি হয়েছে, যাতে কাশ্মীরকে অস্থির রাখা যায়, কাশ্মীরের সাধারণ জনজীবন যেমন সবসময় বিপর্যস্ত থাকে, এটাকে মাথায় রেখেই গ্রুপটা তৈরি করা হয়েছে। সে বছর অক্টোবরেই লস্করের কমান্ডার শেখ সাজাদ গুলের নেতৃত্বে তৈরি হয় এই সংগঠন, যার চিফ অপারেশনাল কমান্ডার ছিল বাসিদ আহমেদ দার। হিজবুল মুজাহিদিন এবং লস্কর প্রশিক্ষিত জঙ্গিদের নিয়ে তৈরি এই সংগঠন দ্রুত ছড়িয়ে পড়ে উপত্যকায়। কাশ্মীরে ভারতীয় বাহিনীর সঙ্গে লাগাতার এনকাউন্টারে জড়িয়ে একেবারে সামনের সারিতে চলে আসে টিআরএফ। 2023-এ টিআরএফকে স্বরাষ্ট্র মন্ত্রক কর্তৃক ব্যান করে দিলেও তলে তলে তারা সক্রিয় ছিল বলেই গোয়েন্দাদের খবর। তাহলে এক কথায় কাশ্মীর উপত্যকায় যে শান্তি বজায় রাখার জন্য ভারত সরকারের যে চেষ্টা, সেই চেষ্টাকে বিঘ্নিত করাই হচ্ছিল এই টিআরএফের অন্যতম কাজ, এবং তারা সেটা তলে তলে করেও আসছিল। এখন বাকি সংগঠনগুলোর থেকে টিআরএফটা কোথায় আলাদা? এখানেই দেখো, ভারতীয় গোয়েন্দাদের বক্তব্য অনুযায়ী পাঁচটা জঙ্গি সংগঠনের সঙ্গে গোড়াতেই একটা বড় পার্থক্য রয়েছে টিআরএফে। সেটি হলো এদের নামের সঙ্গে ধর্মের কোনো যোগ নেই। অর্থাৎ লস্কর বা জৈশের নামের সঙ্গে যে ধর্মের ছোঁয়া রয়েছে, সেটা টিআরএফের সঙ্গে থাকুক, সেটা চাননি আইএসআই বা পাক সেনার আধিকারিকরা। খুব হিসেব কষেই রেজিস্ট্যান্ট শব্দটি বেছে নেওয়া হয়। আন্তর্জাতিক সমস্যার ক্ষেত্রে এই ধরনের শব্দের গুরুত্বই আলাদা। তাহলে লস্কর-ই তৈয়বা, জয়শ-ই মোহাম্মদ, এই যে টেরোরিস্ট অর্গানাইজেশনগুলো যেখানে নামের মধ্যেই একটা ধর্মের ছোঁয়া রয়েছে, সেটার থেকে সম্পূর্ণ পৃথক একটা সংগঠন কিন্তু এই টিআরএফ।
এখান থেকেই এই নামটা দিয়েই কিন্তু তারা বুঝিয়ে দিতে চাইছে যে তারা কিন্তু বাকিদের থেকে একটু আলাদা। এবং লস্কর এবং জৈশে মোহাম্মদের যে সমস্ত মানে সঙ্গী সাথীরা ছিল তাদেরকে নিয়েই বলতে পারো কিন্তু এই সংগঠনটা তৈরি হয়েছে। এবার কি হয়েছিল সেদিন বৈশরণে, অ্যাকচুয়াল ঘটনাটা কি হয়েছিল সেদিকে আমরা একটু আলোকপাত করব। তো পুলিশ সূত্রে খবর, মঙ্গলবার দুপুর 2:30 নাগাদ বৈশরণের ওই রিসর্টের সামনে ঘোড়ায় চড়ছিলেন কয়েকজন পর্যটক। বাকিরা ইতিউতি ছড়িয়ে খাওয়া দাওয়া, হাসি ঠাট্টা, মজা যেমন হয় ঘুরতে গেলে সাধারণত আমরা যেমন করি তেমনভাবেই চলছিল। ঠিক এই সময় বলতে পারো আচমকা মিলিটারি পোশাকে পরে মুখ ঢেকে পাইন গাছের জঙ্গল থেকে কিছু দুষ্কৃতী বা বলতে পারো টেরোরিস্ট বেরিয়ে আসে। প্রত্যক্ষদর্শীদের দাবি, সামনে যে পর্যটককেই তারা দেখেছে তাদের প্রথমে নাম জিজ্ঞেস করেছে। নাম জিজ্ঞেস করার পরেই সঙ্গে সঙ্গে তাদেরকে ধর্ম পরিচয় জেনে নিশ্চিত হয়েই কপালে গুলি করেছে। তাহলে নাম, তারপরই ধর্ম জেনে সঙ্গে সঙ্গে কপালে গুলি। ট্যুরিস্টদের কলমা পড়তেও বলা হয়েছিল বলে দাবি, না পড়লেই সোজা কপালে গুলি। এবং এটাও আমরা দেখেছি যে যারা যারা কলমা পড়েছে তারা বেঁচে গেছে, যারা কলমা পড়তে পারেনি তাদের কিন্তু গুলি করে হত্যা করেছে এই টেরোরিস্টরা। গুলি বৃষ্টির পরে কয়েকটি ভিডিও ভাইরাল হয়েছে যেটা আমরা সোশ্যাল মিডিয়াতে দেখছি, যদিও তার সততা নিয়ে কেউ কখনো বলতে পারো খতিয়ে দেখেনি। ভিডিওর বেশ কয়েকটি রক্তাক্ত দেহ ছড়িয়ে ছিটিয়ে পড়ে থাকতে দেখা গেছে। এক মহিলা কাঁদতে কাঁদতে বলেন, আমার স্বামীকে একজন নাম জিজ্ঞেস করলো, জবাব শুনেই এক জঙ্গি অন্যজনকে বলে আমাদের ধর্মের নয়, তারপরই আমার স্বামীর মাথায় লক্ষ্য করে গুলি চালায়। তো এইরকম আকছার হয়েছে ঘটনা যদি আমরা দেখি কি না। পুনের ব্যবসায়ী সন্তোষ জগদালের বছর 26-এর মেয়ে আশাবরীর বক্তব্য, আমরা একটা তাঁবুতে ছিলাম, জঙ্গিরা সেখানে ঢুকে বাবাকে কলমা পড়তে বলল, জবাব না পেয়ে 3টে গুলি করলো বাবাকে, একটা মাথায়, একটা কানের পিছনে আর একটা পিঠে। হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে, জানি না কি অবস্থায় আছে, যত সম্ভব মারাই গেছে। জঙ্গিদের গুলিতে প্রাণ কেড়েছে কর্ণাটকের শিবামোগ্গার বিজয়নগরের বাসিন্দা মঞ্জুনাথ রাওয়েরও। তার স্ত্রী পল্লবী ও ছেলে অভিজয় তখনও ঘটনাস্থলে ছিলেন। পল্লবীর বক্তব্য, আমার চোখের সামনে ওকে মেরে দিল, আমি জঙ্গিদের বলেছিলাম ওকে ছাড়া বাঁচবো কী করে, আমাকেও মেরে দাও। তখন মুখোশধারী একজন আমাকে বলল, তোকে ছেড়ে দিলাম, গিয়ে প্রধানমন্ত্রীকে বল এখানে কি চলছে, গিয়ে প্রধানমন্ত্রীকে বল এখানে কি চলছে। তার মানে ক্লিয়ার কাট মেসেজ টু দ্য প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়া, যদি কিছু করার থাকে করে নাও। তার মানে এখান থেকেই কিন্তু প্রমাণিত যে অনুচ্ছেদ 370 যেটা বাতিল করেছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, সেটা কতটা আঘাত এনেছে এই সমস্ত টেরোরিস্ট অর্গানাইজেশনগুলোর ওপরে। তাদের কার্যকলাপ যেটা আগে বিস্তৃত ছিল সেটা আস্তে আস্তে কমতে কমতে দেয়ালে পিঠ থেকে গেছে তাদের। তার ফলে নিজেদের অস্তিত্বকে প্রমাণ করার জন্য তারা এই ধরনের নারকীয় হত্যাকাণ্ড চালিয়েছে। যদিও বাঁচবে না, যদিও এই সমস্ত কর্মকাণ্ড করে কিন্তু তারা যদি মনে করে যে তারা বেঁচে যাবে, তাহলে কিন্তু তারা মূর্খের স্বর্গে বাস করছে। অলরেডি ভারত সরকার কিন্তু প্রয়োজনীয় পদক্ষেপ শুরু করে দিয়েছে এবং খুব তাড়াতাড়ি আমরা এই জঙ্গি নিকেশের খবর হয়তো পরবর্তী ভিডিওতেই হয়তো পাবো। কিন্তু কেন এমন আক্রোশ জঙ্গিদের? তথ্য বলছে দ্য রেজিস্ট্যান্ট ফ্রন্ট তাদের সোশ্যাল মিডিয়া বার্তায় বলেছে অন্তত 85,000 অকাশ্মীরিকে ডোমিসাইল সার্টিফিকেট মানে কাশ্মীরের বাসিন্দার মর্যাদা দেওয়া হয়েছে। এটা কাশ্মীরের জনবিন্যাসকে বদলে দেওয়ার একটা চক্রান্ত। এই কাশ্মীরিরা পর্যটক সেজে আসছে, তারপর গেড়ে বসে ডোমিসাইল সার্টিফিকেট জোগাড় করে এমন হাবভাব দেখাচ্ছে যেন এই জমি ওদেরই। যারাই এখানে বেআইনিভাবে জাঁকিয়ে বসতে চাইবে তাদের এমন হিংসার মুখে পড়তে হবে। তাহলে রাগটা কোন জায়গায়? রাগটা হচ্ছে এই আর্টিকেল 370 অনুচ্ছেদ বিলুপ্ত হওয়ার পরে ভারত সরকার নতুন যে আইন করেছে সেখানে কাশ্মীরে জমি কেনা বেচা করা যাবে বা অকাশ্মীরি যারা তারাও সেখানে গিয়ে জমি কিনতে পারবে, বসবাস করতে পারবে। ঠিক এই জায়গাতেই বলতে পারো জঙ্গিদের রাগ বা ক্ষোভ অ্যাকর্ডিং টু দেয়ার স্টেটমেন্ট। তাদের বক্তব্য প্রায় 85,000 ডোমিসাইল সার্টিফিকেট দেওয়া হয়েছে অকাশ্মীরিদের, যারা কাশ্মীরি নয়, এবং তাদের হাবভাবটা এমন যেন এটা তাদেরই জায়গা বা এখানকার করিতকর্মা তারা। এই রাগ বা এই ক্ষোভে তারা এইরকম একটা কাণ্ড ঘটিয়েছে বলে তাদের বক্তব্য। কাদের না? টেরোরিস্টদের বক্তব্য। যদি এটা খুব আনফর্চুনেট যে এই ধরনের কথাবার্তা কখনো বিশ্বাসযোগ্য নয়। ওয়াকিবল মহলের আরেকটা বড় অংশ অবশ্য এদিনের হামলার পিছনে পাকিস্তানেরই হাত দেখেছে। তাহলে এই যে হামলা, সেই হামলার ব্যাকআপ দিচ্ছে কে? পাকিস্তান।
এই এত বড় হামলার সাহসটা এসছে কি পাকিস্তানের হাত ধরে? এর পিছনে কি আছে পাকিস্তান? তথ্য কিন্তু তাই বলছে। তথ্য বলছে কি না এদিনের হামলার পিছনে পাকিস্তানেরই হাত রয়েছে। দিন কয়েক আগে পাক সেনাপ্রধান আসিফ মুনির কার্যত যুদ্ধজিগি তুলেই বলেছিলেন, কাশ্মীর আমাদের জাগুলার ভেইন, আমরা ভুলব না, আমরা কাশ্মীরি ভাইদের লড়াইয়ের পাশে থাকব। তারপরেই মার্কিন ভাইস প্রেসিডেন্টের সফরের সময় এমন প্রাণঘাতী হামলা। তাহলে ব্যাকআপে দেখে তো মনে হচ্ছে অতি অবশ্যই পাকিস্তান রয়েছে, কারণ পাকিস্তানের সেনাপ্রধান আসিফ মুনির কার্যত যুদ্ধ জিগির তুলেই বলেছিলেন যে কাশ্মীর আমাদের কিনা জাগুলার ভেইন, আমরা ভুলব না এবং কাশ্মীরি ভাইদের লড়াইয়ের পাশে আমরা থাকবো। তার মানে উস্কানিমূলক মন্তব্য কিন্তু অলরেডি এসছে এবং এখান থেকেই বোঝা যাচ্ছে যে এই ধরনের হত্যাকাণ্ড করার সাহস টেরোরিস্টরা পেয়েছিল কিন্তু পাকিস্তানের কাছ থেকেই। প্রশ্নে মোদী সরকার ও তার নীতি, কিন্তু এই সমস্ত তো বুঝলাম, টেরোরিস্টরা আক্রমণ করেছে বুঝলাম, আমাদের পর্যটকরা মারা গেছে বুঝলাম, কিন্তু তাহলে এতদিন ধরে যে আমাদেরকে বলা হচ্ছিল কাশ্মীর শান্ত, কাশ্মীর আগের অবস্থায় ফিরে এসছে বা 370 আর্টিকেল অনুচ্ছেদ তুলে দেওয়ার ফলে কাশ্মীর আবার পুরনো ছন্দে ফিরছে, নিরাপদ জায়গা, যারা পর্যটক তারা আসতে পারেন, এই যে সমস্ত আমাদের আশ্বাস বাণী এতদিন ধরে দেওয়া হচ্ছিল, তো এই ঘটনা তো চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল যে কাশ্মীর কাশ্মীরেই রয়েছে। তাহলে মোদী সরকার এতদিন ধরে যে সমস্ত পরিকল্পনা করে এসছে বা বলে এসছে সেগুলো কতটা ঠিক, প্রশ্নের মুখে কিন্তু আমাদের প্রধানমন্ত্রী এবং তার সরকার। সূত্রের খবর, পর্যটন মরশুমে পেহেলগামে হামলা হতে পারে বলে গোয়েন্দাদের কাছে ইনপুট ছিল, মানে আগে থেকেই খবর ছিল, তাহলে স্টেপিং নেওয়া হয়নি কেন? প্রশ্ন উঠবে এটা। গোয়েন্দাদের কাছে যখন আগের থেকে ইনপুট ছিল যে ট্যুরিস্ট মরশুমে বলতে পারো কিন্তু হামলা হতে পারে, তাহলে সরকার পদক্ষেপ করেনি কেন? তারপরও কেন পর্যাপ্ত সতর্কতা নেওয়া হলো না, উঠছে প্রশ্ন, স্বাভাবিক উঠবে। এরপর জঙ্গিদের নিশানায় আইপিএল ম্যাচও রয়েছে বলে গোয়েন্দাদের সূত্রের খবর। মঙ্গলবারের হামলার পর থেকে তাই দেশে সব স্টেডিয়ামে নিরাপত্তা বাড়ানোর তোড়জোড় চলছে। পেহেলগাম সহ কাশ্মীরের 8টি জেলায় পাঠানো হয়েছে গরুড় কমান্ডো এবং প্যারাশুট রেজিমেন্টের ফোর্স। 370 অনুচ্ছেদ প্রত্যাহারের পর জম্মু কাশ্মীরে শান্তি ফিরতে শুরু করেছে বলে দাবি করে মোদী সরকার। 2024 সালে 3 দফায় বিধানসভা নির্বাচনও শান্তিপূর্ণভাবে মিটেছে। বিশ্ব দরবারে ভারত যখন কাশ্মীরের এই শান্তিচিত্র তুলে ধরছে, তখন এমন একটা হামলা নিঃসন্দেহে কালো দাগের মতো। প্রশ্ন তাহলে এবার, এই আবহাওয়ায় বা এই পরিস্থিতিতে অমরনাথ যাত্রা কি হবে, যেটা কিনা 3 জুলাই থেকে শুরু হওয়ার কথা? অমরনাথ তীর্থযাত্রী যারা, তারা কি নিরাপদে তাদের যাত্রা করতে পারবে? প্রশ্ন উঠেছে, কারণ নিরীহ পর্যটকদের ওপর যদি হামলা হয়, তাহলে অমরনাথ যাত্রীদের ওপর যে হামলা হবে না তার তো কোনো গ্যারান্টি নেই, তাই না? দ্য রেজিস্ট্যান্স কি বলছে দেখো, 3 জুলাই থেকে শুরু হতে চলেছে অমরনাথ যাত্রা, যার একটা রুট পেহেলগামের মধ্য দিয়ে, অন্যটি কিনা বালাতালের মধ্য দিয়ে যাচ্ছে। মঙ্গলবার এই হামলা প্রশ্ন তুলে দিয়েছে অমরনাথ যাত্রীদের নিরাপত্তা নিয়েও। এদিকে 3 দিনের ভারত সফরে আসা ইউএস ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স যখন ভারতে, তখন কাশ্মীরের পর্যটকদের ওপর এমন হামলা নরেন্দ্র মোদী সরকারের অস্তিত্ব আরও বাড়িয়েছে। তবে মার্কিন প্রতিনিধির ভারত সফরের সময় কাশ্মীরের বুকে এমন আতঙ্ক তৈরির পিছনে পাকিস্তানের হাতই দেখছে কূটনৈতিক মহলের বড় অংশ। মানে ভারতকে খাটো করতে চেয়েছে আমেরিকার ভাইস প্রেসিডেন্ট যখন ভারতে, তখন সেই সময় এই হামলা, তার মানে ভারতের নিরাপত্তা কতটা ত্রুটিপূর্ণ সেটাকেই তুলে ধরতে চাওয়া হয়েছে বলে কূটনৈতিক মহলের একাংশের বিশ্বাস। এবং তার জন্যই বলতে পারো কি না, আমেরিকার ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স যখন ভারতে, ঠিক সেই সময় বলতে পারো এই হামলা হয়েছে। এই হামলার প্রাথমিক পদক্ষেপ হিসেবে ভারত যে সমস্ত পদক্ষেপগুলো করেছে, তার মধ্যে যদি আমরা দেখি, তাহলে প্রথম পদক্ষেপটাই হচ্ছে কি না, ইন্দাস ওয়াটার কোঅপারেশন যে ট্রিটি ছিল বা আমাদের জল চুক্তি যেটা ছিল ইন্দাস ওয়াটার ট্রিটি, সেটা স্থগিত করে দেওয়া হয়েছে। এছাড়া আটারি এবং ওয়াঘা বর্ডারকে সিল করে দেওয়া হয়েছে। সমস্ত পাকিস্তানি নাগরিক যারা ভারতে আসছিল তাদেরকে ব্যান করে দেওয়া হয়েছে। এছাড়া বিভিন্ন ধরনের মিলিটারি অ্যাডভাইজার এক্সপালশন করা হচ্ছে। এছাড়া ভারতে যে পাকিস্তানের হাই কমিশনার ছিল, সেখানে স্টাফের স্ট্রেংথ রিডিউস করা হচ্ছে। এছাড়াও আরও অন্যান্য বলতে পারো পদক্ষেপ নিচ্ছে ভারত সরকার। যতক্ষণে হয়তো তোমরা এই ভিডিওটা দেখবে, ততক্ষণে হয়তো আরও অনেক পদক্ষেপ নিয়ে ফেলবে ভারত সরকার। এখন দেখার পাকিস্তান
যে যুদ্ধ জিগিরটা তুলেছে, টেররিস্টরা যারা বলেছে গিয়ে তোর প্রাইম মিনিস্টারকে বল বা গিয়ে মোদিকে বল, যারা এই রকম পদক্ষেপ করেছে তাদের বিরুদ্ধে ভারত সরকার কি পদক্ষেপ নেয়? কারণ প্রত্যেকটা ভারতবাসী এখন একটাই কথা বলছে, সহ্যের সীমা শেষ, অতিক্রান্ত হয়ে গেছে, এবার হয় এসপার নয় ওসপার। এখন দেখার ভারত সরকার বিচক্ষণতার সঙ্গে কি পদক্ষেপ নেয়। অপেক্ষায় থাকবো আমরা পরবর্তী ভিডিওর জন্য। কেমন লাগলো ভিডিওটা কমেন্ট করে জানাতে ভুলো না। দেখতে থাকো, সঙ্গে থাকো বং ফিউশন উইথ প্রকাশ। থ্যাংক ইউ।